আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এই অনুষ্ঠানটি আপনারা পাক্ষিকভাবে দেখছেন এনটিভি ইউরোপ, স্কাই 780 ইউটিউবের ফেসবুক পেজ থেকে এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠান দেখার জন্য। প্রতিবারের মতোই আমাদের এই অনুষ্ঠানে দুজন গেস্ট উপস্থিত থাকেন এবং তারা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। স্ক্রিনে যে স্টুডিও নাম্বারটি দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে স্টুডিওতে কথা বলতে পারবেন আমাদের গেস্টদের সাথে। এবং এছাড়াও একটি টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে, যে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন। অথবা এই অনুষ্ঠানের বাইরেও আপনারা যদি কেউ আমাদের সাথে যোগাযোগ করতে চান, তাহলে টেক্সট ফোন অথবা যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া আছে তাতে যোগাযোগ করবেন। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমাদের আজকের অতিথিদ্বয় দুজন ইয়াং লয়ার এবং আপনারা তাদেরকে গত পর্বেও দেখেছেন। আমার ডান পাশে উপস্থিত আছেন ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। ব্যারিস্টার, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রোগ্রাম আসার জন্য। এবং আমার বাম পাশে বসে আছেন আরেকজন ইয়াং লয়ার, আপনাদের অতি সুপরিচিত সাব্বির আহমেদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সাব্বির ভাই এবং আমাদের ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক, এরা তাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব বিভিন্ন ধরনের আপডেট দিতে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ইমিগ্রেশন আপডেট নিয়ে। আজকের এই অনুষ্ঠানে আমরা একটু স্লাইটলি ডিফারেন্ট ভিউ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আনইনটেনশনাল কিছু ক্রাইমস আছে যেগুলো সম্পর্কে আমাদের ইয়াং জেনারেশন অথবা আমরাও যারা আছি, যারা এখন এই বর্তমান যে টেকনোলজির যুগে আমরা যে ফোন বা অন্যান্য যে ডিভাইসগুলো ইউজ করে থাকি, তার মধ্য থেকে আমাদের অনেক আনইনটেনশনাল ক্রাইমের সাথে আমরা জড়িত হতে পারি, যেটার রিগরাস একটা পানিশমেন্ট হতে পারে। সেই বিষয়গুলো কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই যাচ্ছি আমার বাম পাশে সাব্বির ভাই, তার কাছে থেকে শুনতে যে আনইনটেনশনাল ক্রাইমসগুলোর মধ্যে মূলত প্রথমত কোন বিষয়গুলো আসে। জি সাব্বির ভাই। আনইনটেনশনাল ক্রাইম যে জিনিসটা আপনি বলেছেন, আসলে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের অনেকেই না বুঝে অনেক ধরনের ক্রাইম করে ফেলেন। তারা জানেন না যে তারা একটা ক্রাইম করছেন। ফর এক্সাম্পল, আপনি হয়তোবা ইন্টারনেট থেকে একটা এক্সট্রিম পর্নোগ্রাফি আপনি ডাউনলোড করছেন, হয়তোবা আপনি একটা গ্রুপে আছেন। আমি দেখেন আমরা সবাই এখন এত একটা গ্রুপ থেকে একটা মেসেজ আসলো, একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে একটা পিকচার চলে আসলো, সেটা আপনি ফোনে ডাউনলোড করছেন, সামহাও আবার দুষ্টামি করে আপনি সেটা শেয়ার করতেছেন কোথাও না কোথাও কারো কাছে। এটা হচ্ছে আনইনটেনশনাল একটা স্মল একটা লাইক কাইন্ড অফ ইটস এ বিগ ক্রাইম, বাট এটা কিন্তু একটা আপনার না জানা সত্ত্বেও যে আপনি একটা ক্রাইম করে বসতেছেন। ইটস নট লাইক যে আপনি মার্ডার করে ফেলতেছেন বা চুরি করতেছেন। এই আপনার জ্ঞানের বাইরেও যে ক্রাইমটা আপনি করছেন সেটাই হচ্ছে আনইনটেনশনাল ক্রাইম, যেটা আপনি বুঝছেন না বাট এটা ক্রাইম হয়ে যাচ্ছে। জি, থ্যাংক ইউ সাব্বির ভাই। আপনি সুন্দর করে বলেছেন যে আপনি প্রথমেই যে টপিকটা, আমিও এটার ভিতরে যেতে চাচ্ছিলাম। আপনি প্রথমেই যে টপিকটা নিয়ে এসেছেন, এটা আসলে আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন, এবং আমরা দেখে থাকি অনেক সময় আমাদের আন্ডার এজড বাচ্চারাও ফোনগুলোকে এত ফ্রিকুয়েন্ট অ্যাক্সেস, আমাদের এতটা অ্যাভেলেবিলিটি আমাদের এতটা সহজ হয়ে গিয়েছে, যেটা সম্পর্কে আমাদের শুধুমাত্র ইয়াং জেনারেশন যারা আছেন তারা না, আমরা যারা প্রফেশনালস আছি, আমরা যারা বিভিন্ন গ্রুপের সাথে সংযুক্ত আছি, তাদেরও এই বিষয়টা সতর্ক হওয়া উচিত। আমি আসবো আকবর বিন সিদ্দিক, আপনি যদি বলেন যে আনইনটেনশনাল ক্রাইম এর সাথে যদি কোনো কিছু অ্যাড করেন, আসলে যে মূলত কোন বিষয়গুলো ফোকাস করা উচিত আমাদের। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই, আমাকে আবার ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ এনটিভির দর্শক শ্রোতা। জি ইমতিয়াজ ভাই, যে বিষয়গুলো যেটা আমাদের শ্রদ্ধেয় সাব্বির ভাই বললেন, আসলে তো যেটাকে আমরা বলতে পারি হয়তো আনসলিটেটেড ইমেজেস বা আনসলিসিটেড যে ইমেজেসগুলো আসে, অথবা ভিডিও হতে পারে, এনি কাইন্ড অফ। বাট শুধু যে আসা, অনেক সময় তো আমরা আনইনটেনশনালি ইন্টেনশনাল কাজও করি। সেই ফর এক্সাম্পল একটা মেয়ে যাচ্ছে পাশ দিয়ে, আপনি ছবি উঠে ফেললেন,
এবং ওইটা আপনার মোবাইলেই আছে। সো এক্ষেত্রে করে যদি সাম রিজন যদি বা কোনো কারণে যেভাবে হোক সেটা যদি আপনি আইডেন্টিফাইড হন আপনার ডিভাইসে, সেটা তো তার মানে আপনার এটাকে মেক হিসাবে কনসিডার করা হবে অন দ্য টপ। সেটা আপনার পজিশন ইররেসপেক্টিভ অফ আপনি এটা কি পারপাস করেন আর না করেন যে করে এক্স্যাক্টলি। সো তো এই যে তারা এখন সেকেন্ড ওয়ান হলো যে আপনি পজিশনে রাখলেন। সো অফকোর্স এখানে ছবি তো একটা হলো তার পারমিশন ছাড়া নিছেন, বাট এখানে আপনাকে যদি ওই টার্মসে ক্রিমিনাল অফেন্সে কনসিডার করে সেক্ষেত্রে অবশ্যই ওই ছবিগুলা রং সাইডের ছবি হয়, যেটা নোট ছবি বা আন্ডার 18 মেয়েদের, এগুলো আমরা বলে থাকি। সো আনসলিসিটেড ইমেজ তো আসলে অনেক সময় দেখা যাচ্ছে আপনি এটা চাওয়া উদ্দেশ্য না, যেটা ভাইজানও বললো। আপনি দেখা যাচ্ছে যে ফেসবুকের একটা গ্রুপে আছেন, দেখা গেছে হঠাৎ করে একটা ইমেজ আপনার কাছে চলে আসলো, তাহলে এখন আপনি ওখানে যদি হেডলাইন দেখেই যদি আপনি বুঝেন যে আসলে এটা সামথিং রং বা এটা আপনার জন্য রাইট ওয়ান না, তাহলে আপনি এটা আসলে ওপেন করেও দেখা আপনার জন্য অ্যাডভাইজেবল না। অন দ্য টপ আপনি যদি এটাকে আবার ডাউনলোড করে ফেলেন বা এটাকে আবার রেখেও দেন বা আবার কাউকে শেয়ার করেন না, কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে, আমি আপনাকে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু ক্লিয়ার করেন, সেটা হচ্ছে যে আমরা যখন এখন হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো ইউজ করি বেসিক্যালি, এটা তো অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। ওয়েল, সো ইন দ্যাট কেস কতটুকু সতর্কতা বা আমরা কতটুকু আসলে এটা প্রোটেক্টিভ মেজার নিতে পারবো? রাইট, থ্যাংক ইউ। না, এখানে তো আসলে অনেক সময় ইন্টেনশনালি অনেক কিছুই করতে পারে। দেখুন, এখানে আপনার অটোমেটিক ডাউনলোড বন্ধ করার অপশন আছে। অফকোর্স আপনার এখানে আর্গুমেন্ট আছে, মিটিগেশন আছে যে আমি তো অটোমেটিক ডাউনলোড অপশন বন্ধ করতে পারি না, কারণ আমার এই গ্রুপে তো অন্যান্য, বা এই গ্রুপ বলে না, অন্যান্য ম্যাটারও তো আমার আরেকটা গ্রুপও আছে যেখানে আমার ইম্পর্টেন্ট অনেক কিছু থাকে যেটা আমি মনে করি যে আমার অটোমেটিক ডাউনলোড দরকার, প্রয়োজন। সো এর মাঝে যদি আনইনটেনশনালি দুই একটা বা ওই রকম কিছু হয়ে যায়, এখন ম্যাটারটা হচ্ছে সেটা আপনার মোবাইলে বা আপনার ডিভাইসে বা আপনি কতদিন যাবত একটা পজিশনে রাখলেন, এটা আপনি ওপেন করছেন কিনা, দেখছেন কিনা, কেউ সাথে শেয়ার করছেন কিনা, বা যখনই আপনার নলেজ হলো, ইনফর্মড হলেন যে এটা আপনার পজিশনে আছে, তখন আপনি ইমিডিয়েট কোনো অ্যাকশন নিচ্ছেন কিনা। সে ফর এক্সাম্পল আপনি এখন দেখছেন, সাথে সাথেই আপনি এটাকে ডিলিট করে দেবেন ইমিডিয়েটলি, কোনো ধরনের চিন্তা ছাড়াই। কিন্তু আসলে আমাদের হয়ে গেছে যেটা ইমতিয়াজ ভাই, সেটা হলো আমরা আসলে অনেক বেশি তো আসলে এআই নির্ভর হয়ে গেছি, বা আমরা ধরেন অনেক বেশি এখন এই প্রযুক্তির এই ছোঁয়াগুলাকে, শুধু যে আপনি যেটা বললেন শুধু যে এই ক্ষেত্রে তা নয়, আপনি যদি দেখেন এই মিডিয়া বা আপনার এই বলেন প্রযুক্তির কথা বলেন বা এআইর যেই দখল বলেন, সব মিলেই ফেসবুক আসি বিভিন্নভাবে, কিন্তু এটা এখন কনভার্ট হয়ে যেতে মানুষ এখন এআই এর দিকেও বেশি ঝুঁকে গেছে। এতে করে হয়ে যাচ্ছে যেটা আনইনটেনশনাল অনেক কিছু ঘটে যাচ্ছে। তো আনইনটেনশনাল ঘটে যাচ্ছে, আমি আপনাকে একটু এখন আপনি বলতে চাচ্ছেন যেটা হচ্ছে যে আমাদের যে এই বিষয়গুলো ইউজের ক্ষেত্রে আমাদের যথেষ্ট সতর্কতা হইতে হবে। আপনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে রিজনেবল টাইম। What do you mean by reasonable time? এই রিজনেবল টাইমটা কিভাবে আসলে ক্যালকুলেট হবে? না, এটার কোনো আপনাকে ফিক্সড কোনো টাইম নয় রিজনেবল মানদণ্ডের জন্য। রিজনেবল টাইম সে ফর এক্সাম্পল এটা তো আনইনটেনশনালি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে গেল, সো দেয়ারফর আপনি যদি সে ফর এক্সাম্পল 1 মাস পরেও এটা আপনার নোটিস করে থাকেন, তাহলে এটা আপনি সাথে সাথে ডিলিট করবেন। এখন 1 মাস পরে, এখন আপনি যদি বলেন যে না আমি 6 মাস পরে দেখার পরে যদি বলেন না আমি তো মাত্র দেখছি, দেখার সাথে সাথে ডিলিট করছি, আসলে রিজনেবল না এই কারণে নয়, আপনার তো আরও বিভিন্ন ধরনের ইমেজ ডাউনলোডেড হয়েছে। অফকোর্স আপনি এগুলোও দেখছেন, দেখলে তো এটার কাছে এটাও আপনি দেখে থাকার কথা। এখন ইমেজেসটা কতদিন আগে ডাউনলোড হয়েছে, সে ফর এক্সাম্পল 1 মাস আগে, 2 মাস আগে ডাউনলোড হয়েছে। এখন যদি আপনি বলেন যে আমি এখন দেখছি, এটা অনেকটা রিজনেবল নয়, এই কারণে নয়, আপনার ডাউনলোডে কি কি আছে অফকোর্স আপনি এটা সিন করতেছেন, করলে আপনার এখানে এটা দেখে থাকার কথা। আপনি এই যুক্তি দিয়েই যে পার পেয়ে যাবেন না, আমি 1 বছর পরে বললেন যে না আমি তো এখন মাত্র জানলাম যে আমার এখানে ডাউনলোড হয়েছে, আসলে কিন্তু সেটা টাইমলাইন তো অফকোর্স থেকেই যায় যে আপনি কবে ডাউনলোড করছেন। আমি না, থ্যাংক ইউ। আমি আসবো আপনার কাছে যে লিগ্যাল ডেফিনেশনস গুলো আরো কিভাবে ইলাবোরেট, আমি আসবো আপনার কাছে। আমি সাব্বির ভাইয়ের কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে সাব্বির ভাই একটা বিশাল প্ল্যাটফর্মের সাথে জড়িত। আপনার প্ল্যাটফর্মটা যদি একটু নামটা আমাদের দর্শকদের, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, যেটা আমি আগের প্রোগ্রামে বলেছি যে আমাদের সাব্বির ভাই যে মানবিক লয়ার হিসেবে আমি তাকে সবসময় দেখে থাকি যে উনি কমিউনিটি নিয়ে যেভাবে কাজ করেন, ওনার অভিজ্ঞতার বা প্র্যাকটিসের জায়গা থেকে উনি যে কমিউনিটি ম্যাটার্সগুলো নিয়ে যেভাবে ইনভলভ, এটা আসলে খুবই ভূয়সী প্রশংসা রাখে। সো সেই জায়গা থেকে আপনি যেহেতু একটা প্ল্যাটফর্ম ইউজ করেন, এই প্ল্যাটফর্মটায় আপনি
যেহেতু এটার মডারেটর নাকি, তো আপনি মডারেটর, আপনি কি সতর্কতা অবলম্বন করেন এইসবের ক্ষেত্রে, যেহেতু আপনার কাছে কিন্তু ফ্রিকুয়েন্টলি পোস্ট আসে, সো ইউ নিড টু মনিটর দ্যাট, এবং আপনার ওই পোস্টের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়, অথবা এটাও তো একটা ক্রাইমের আন্ডারে পড়ে যেতে পারে, সো সেই জায়গাটায় আপনি কিভাবে আপনি পদক্ষেপগুলো নেন, বা আপনার যে প্ল্যাটফর্ম যারা ইউজ করে তাদের ক্ষেত্রেও কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? থ্যাংক ইউ। আকবর ভাই অলরেডি বলে গিয়েছেন যে আপনার কেউ যদি আপনার, এখন এআইয়ের যুগ আসছে, অনেক ধরনের টেকনোলজি রংভাবে মানুষ ব্যবহার করে, আবার আপনি কিন্তু চাইলে সতর্কও থাকতে পারেন। আপনি কীভাবে সতর্ক থাকবেন সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার। ধরেন মানুষের অনেকেই বিভিন্ন গ্রুপ চালান, সাপোজ ধরেন একটা গ্রুপ চালাচ্ছেন আপনি, বাংলাদেশি কমিউনিটি গ্রুপ, সেখানে 800 মেম্বার আছে, ফেসবুক গ্রুপে আপনি 100,000 মেম্বার আছে, তো সেখানে কিন্তু অপশন দেওয়া আছে যে আপনি কোন কোন জিনিস আপনি চাচ্ছেন না এই প্ল্যাটফর্মে আসার জন্য, এনি নুডিটি, এনি সেক্সুয়াল মেসেজেস, এনি ফ্রড, এনি স্ক্যামস। আপনি যদি একটু ঘাটাঘাটি করে থাকেন, দেখবেন যে অপশন সেখানে দেওয়া আছে যে কোন কোন জিনিসগুলো আপনি চাচ্ছেন আপনার মানুষের জন্য, কোন কোন জিনিস আপনি চাচ্ছেন না আপনার যারা আপনার গ্রুপে আছে তাদের জন্য। আপনি যদি ব্লক করে দেন তখন দেখবেন যে আর এগুলো আসবে না। দেখবেন যে কমিউনিটির গ্রুপে অনেকেই বিভিন্নভাবে স্প্যাম মেসেজ পাঠায়, ডাইরেক্ট একটা নোট পিকচার পাঠিয়ে দিচ্ছে, একটা একদম কমপ্লিটলি পর্নোগ্রাফি একটা পিকচার পাঠিয়ে দিচ্ছে। এখন কেউ যদি একটু ডিফারেন্ট কাইন্ড অফ মাইন্ড হয়, সে একটু সেখানে ক্লিক করলে সেখানে একটু ঢুকলো, দেখা গেছে যে আপনি ক্লিক করতে গেছেন, একটা পিকচার আপনার, একটা বাচ্চার পিকচার আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে। আমি এরকম অনেক কেস দেখেছি, বা নিজেরাও আমরা প্র্যাকটিস যেহেতু করি ক্রিমিনাল, দেখেছি সেখানে আপনার একজন ফোন ডাউনলোড করেছেন, একটা ইনডিসেন্ট পিকচার, বাচ্চার একটা পিকচার ডাউনলোড করেছেন, যেটা ভাইরাল হয়ে গেছে সামহার কোনো জায়গায় না কোনো জায়গায়। সেটা আপনার ডাউনলোড করার কারণে 1 বছর পরে তার বাসায় পুলিশ আসছে, 1 বছর পরে ইউকেতে বাসায় পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। সে কিন্তু ওটা ডিলিট করে দিয়েছে এবং সে ডিফেন্স দিয়েছে যে আমার তখন অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, তারপরেও পুলিশ তাকে নিয়ে আপনার বেইলে তাকে এখন রেখেছে। এরকম অনেক ঘটনা আপনার আমাদের কমিউনিটিতে আছে, যেটা আসলে আমরা ওপেনলি ডিসকাস করি। আমাদের কমিউনিটিতে সমস্যা যেটা হচ্ছে, যখন কেউ ভিক্টিমাইজ হয়ে যায় স্পেশালি ক্রিমিনাল ম্যাটারে, তখন লজ্জায় অনেকে সামনে এসে কারোর সাথে কথা বলতে চান না। দেখবেন যে ইদানিং আরও সমস্যা যেগুলো হচ্ছে, আমাকে যদি 1 মিনিট সময় দেন, যে জিনিসটা আপনার কমিউনিটিতে খুব বেশি হচ্ছে, আপনি একটা গ্রুপে আছেন, ধরেন আপনি স্টুডেন্ট এদেশে আসছেন, আপনি হয়তো ব্রিটিশ সিটিজেন, আপনি দেশে আসেন, ইউরোপিয়ান সিটিজেন, আপনি দেশে আসেন, সামহাও আপনি ফ্যামিলিগতভাবে আপনি একটু মেন্টালি ডিস্টার্ব আছেন বা একটু স্ট্রেসফুল আছেন, হঠাৎ করে আপনার কাছে একটা মেসেজ আসলো, একটা গ্রুপে আপনাকে অ্যাড করা হলো, আপনি সেখানে একটু চ্যাটিং করতেছেন, হঠাৎ করে কেউ প্রেটেন্ড করলো এই দেশে যে আমার বয়স তো আসলে 18, সে আপনার সাথে চ্যাট করতেছে র্যান্ডমলি, হঠাৎ করে আপনাকে বলে একটা পিকচার পাঠাও, আপনি তো খুব বেশি ফ্রেন্ডলি হয়ে গেছেন তার সাথে চ্যাট করতে করতে, আপনি তো আসলে অভ্যস্ত না ইন্ট্রাপমেন্ট বা অন্য কিছু ব্যাপারে, আপনি আপনার একটা প্রাইভেট ছবি তার কাছে পোস্ট করে দিলেন, বললেন যে তার সাথে দেখা করতে আসবেন, সেও একটা পিকচার পাঠালো, হঠাৎ করে সে বললো আমার এজ তো 13, আপনি তো বলেন না তুমি তো মিথ্যা কথা বলতেছো, তার সাথে আপনি দেখা করতে গেলেন, আপনি কিন্তু অ্যারেস্ট হয়ে যাচ্ছেন সেখানে যেও। এটা কিন্তু খুব অহরহ ঘটনা ঘটতেছে, এটা আমাদের বেশ কয়েকটা কিন্তু ভাইরাল ভিডিও হয়েছে যেগুলো আমাদের অনেক স্টুডেন্ট সাফার করেছে, প্রচুর আপনার এটা কিন্তু হচ্ছে। সো এই যে আপনার ইন্টারনেটের যে সিস্টেমগুলো, আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আপনি কোথায় আপনার প্রত্যেকটা জিনিস মনিটর করা হয়। যখনই আপনি আপনার ট্যাবলেট, আপনার ফোন, এভরিথিং ইজ কন্ট্রোল। আমি দেখেছি ইভেন বাচ্চারা, আপনি আপনার ফোনটা বাচ্চাকে দিয়েছেন, বাচ্চা যে কোনোভাবে একটা ব্রাউজারে ঢুকে একটা জিনিস ডাউনলোড করে ফেলছে ভুলে, এটা কিন্তু আনইনটেনশনাল, সেটা কিন্তু খেসারত আপনাকে দিতে হচ্ছে, আপনাকে এসে পুলিশ ইনভেস্টিগেশন করবে। এখন যেহেতু এই প্রোডাক্টটা বা যেহেতু আপনার এই ডিভাইসটা আপনার হাতে কন্ট্রোল, অ্যাট দ্য এন্ড তারা বলবে যে তুমি এটার মালিক, তুমি এটার রেসপন্সিবিলিটি নেবে। ইভেন বাচ্চা করার পরও আপনি রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে এসে পড়ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অন দ্যাট। হ্যাঁ, না থ্যাংক ইউ সাব্বির ভাই। আমি আরেকটু যেটা আপনার কাছ থেকে শুনতে চাই, যেটা হচ্ছে যে এটা কি একটা ইভেন একটা যদি সিঙ্গল চ্যাটও হয়, তাহলেও কি আপনি মানে এখানে ডিফেন্স দেওয়ার আর কি আছে? আপনি অলরেডি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এখানে পজিশন আপনার আছে, ওয়েদার ইউ মেড ইট অর নট, ওয়েদার ইউ হ্যাভ ফরওয়ার্ডেড ইট অর নট, এটা ডাউনলোডেড হয়েছে, ইউ আর লায়াবল ফর ইট। সো সেক্ষেত্রে যদি সিঙ্গল ম্যাটারও হয়, সেটাও কি একই স্ট্রেংথে আপনার উড ইউ বি লায়াবল ফর ইট? সিঙ্গল ম্যাটার হলে আপনি লায়াবল হতে পারেন। ডিফেন্স তো ডেফিনেটলি আপনি যেটা বলেছেন, ডিফেন্স হচ্ছে যদি আপনি প্রুফ করতে পারেন। অফকোর্স আপনি দেখেন যখন আপনি যাবেন, আপনাকে প্রুফ করতে হবে যে আপনি গিলটি না। অনেক মানুষ বলে যে ভুলে
এটা হয়ে গেছে, বাচ্চারা করে ফেলেছে, বা সামহাও কোনো ধরনের ম্যাল ফাংশন হয়ে বা ম্যালওয়্যার আপনার বিভিন্ন ভাইরাস এসে আপনার ডিভাইসে আপনাকে করে ফেলছে। সো এটা কিন্তু আপনার দায়িত্ব সেখানে প্রুফ করা। এখন পুলিশ যখন আপনাকে অ্যারেস্ট করবে, তারা আপনাকে প্রশ্ন করবে যে এটা কেন তোমার ডিভাইসে, তোমার কেন এটা আসলো, দেন ইউ হ্যাভ টু গিভ এ ডিফেন্স যে এটা কেন আসলো। এখন আপনি যতই ডিফেন্স দেন না কেন, ইভেন দ্য স্মল যদি কন্টেন্ট হয়, সেটা যদি অ্যাগ্রাভেটেড কোনো সিরিয়াস কোনো কিছু হয়, ডেফিনেটলি আপনি সেটার জন্য আপনি কিন্তু প্রসিকিউশন কিন্তু আপনার হতে পারে, প্রসিকিউশন আপনার হতে পারে। সো হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অন ইভেন দ্য সিঙ্গেল ইমেজ। যে সাব্বির ভাই, আপনার কাছে আবার আসবো যে আপনার মূলত আপনার ইউজারদের প্রতি আপনার যেহেতু ক্রাইম প্র্যাকটিস আপনি করেন, ইউজারদের প্রতি আপনার আর কি কি সাজেশন থাকবে ব্যাপারে আমি আসবো আপনার কাছে। বেশার করবেন সিদ্দিক, আপনার কাছে আসতে চাই। সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে আসলে এই যে আনইনটেন্ডেড অথবা কি বলে যে আনওয়েলকামড যদি কোনো নুড ছবি বলেন বা অ্যানিমাল জাতীয় কোনো যদি খারাপ ছবি আপনার ডিভাইসে এসে যায়, তো সেটার জন্য আপনি লায়াবল হচ্ছেন। তো আমাদের যথেষ্ট পরিমাণ সতর্ক হতে হবে, এবং আমরা চাইবো না যে কোনো প্রকার ইন্টারেস্ট ফিল করতে এবং ওটাকে রেখে দিতে অথবা কাউকে ফরওয়ার্ড করতে। সো সেক্ষেত্রে পানিশমেন্টের জায়গায় যদি আসি, আপনি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এটা যে একটা ক্রাইম, কতটা সিরিয়াস ক্রাইম, এই ছোট্ট একটা জিনিস, সেটা যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন প্লিজ। জি, থ্যাংক ইউ। এখানে ম্যাটার হচ্ছে যে আপনি যদি এটাকে মেকিং হিসাবে কনসিডার করা হয়, সো এখানে যদি ডিপেন্ড করে আপনাকে কি সামারিলি কনভিক্ট করা হচ্ছে না আপনাকে কনভিক্টেড অন ইন্ডিকমেন্ট হচ্ছে। সামারিলি যদি হয়েছে ফর এক্সাম্পল, তাহলে তো আপনি ম্যাক্সিমাম আপনার সেন্টেন্স হচ্ছে 6 মান্থ, আর অন ইন্ডিকমেন্ট হলে ম্যাক্সিমাম হচ্ছে 10 ইয়ার্স। হাউএভার আপনি জেনে থাকবেন যে সেন্টেন্সিং গাইডলাইনস আছে। এখন যেটা আমি জানি না, আপনি যে একটু ক্লিয়ার করে বলেন, সেটা হচ্ছে যে এখন ম্যাজিস্ট্রেট কোর্টস যে 12 মান্থসের 12 ডিসক্রিপশন। জি, সেক্ষেত্রে এটার এই লর কি কোনো এফেক্ট আছে কি না? ওয়েল নো, বিকজ এখন সেক্ষেত্রে যদি কোর্ট মনে করে যে এখানে সেন্টেন্সিং, এটা তো হচ্ছে আসলে গাইডলাইন্সটা কি বলে, হ্যাঁ, সেন্টেন্সিং গাইডলাইন্স অনুযায়ী আসলে সেন্টেন্স দিবেন। সেটা যদি আগে তো যেটা আমরা 6 মান্থের বেশি হলে সে রেফার করতে, বাট এখন তো 12 মান্থ পর্যন্ত, তো 6 মান্থ তো আসলে 12 মান্থের মধ্যেই পড়ে, সো দিতে পারতেছে। সো আসলে কোনো সমস্যা নয়। সো ডিপেন্ড করে আসলে সেন্টেন্সিং গাইডলাইন্স যে আপনাকে কোনটাতে আসলে কনভিক্ট করা হচ্ছে, সামারিলি না আইদার না ইনভিক্টমেন্টে, ডিপেন্ড অন দ্যাট। বাট আসলে আমি বলবো যে সবাই খুবই সতর্ক হওয়া উচিত। একটা কনসিকুয়েন্স যেটা আমাদের সাব্বির ভাইও বললেন যে আসলে আনইনটেনশনালি অনেক কিছুই তো হচ্ছেন, বিশেষ করে যারা শুধু স্টুডেন্ট দেশ থেকে আসছেন তারা জানান না বললে হচ্ছে তা না। আমি এখানে লোকালও অনেককে পাইছি যেটা যারা এই দেশেরই, যে তারা অনেক বছর যাবত এই দেশে থাকেন বা ইউরোপে ছিলেন, এখানে আসছেন, তারা কিন্তু এই দেশের কালচার সম্বন্ধে আইডিয়া আছে, এই দেশের আপনার সিস্টেম হইতে সব কিছু জানাশোনা, এর মাঝেও তাদেরও হয়ে যাচ্ছে এই ধরনের কমন মিস্টেকসগুলো। এটা তো খুবই, মানে আমি বিশেষ করে আমারও প্র্যাকটিসে আমার এক্সপেরিয়েন্স আছে। এখানে একটা বিষয় আপনি যদি ক্লিয়ার করেন, সেটা হচ্ছে যে দেখুন, এই যে ক্রাইমটা অনেক সময় দেখা যায় যে সমাজে আমাদের অনেক ধরনের খারাপ সিচুয়েশন তৈরি হয়। সে ফর এক্সাম্পল একটা রেপ এলিগেশন যদি কখনো আসে, সেটা যদি ভিডিও ছড়িয়ে পড়ে, অথবা কোনো চাইল্ড অ্যাবিউজের কোনো ভিডিও যদি ছড়িয়ে পড়ে, সো সে ফর এক্সাম্পল যে আপনি এটাকে ছড়িয়ে দিয়ে এটাকে ডেমনস্ট্রেশন করতেছেন, যে পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতেছেন, সো এটাও তো আনইনটেনশনাল একটা স্প্রেডিং, সো দ্যাট অলসো বি অ্যামাউন্টস টু রাইট। ওয়েল, এখানে আসলে তারা আর আনইনটেনশনাল, ওখানে আর আসলে আর আনইনটেনশনাল আসলে আর কনসিডার করার তখন আর সুযোগ থাকে না। আপনি তো এটাকে স্প্রেড করার কোনো রকমের নো ওয়ে। আর এখানে যেখানে বলা আছে ক্লিয়ার যে আপনি যখনই এই আনসলিসিটেড ইমেজেস রিসিভ করবেন, সেক্ষেত্রে আপনাকে আপনার ডিফেন্সটাই হচ্ছে যে আপনি মিটিগেশন তখনই থাকবে বা ডিফেন্স তখনই থাকবে আপনার, যে আপনি ইমিডিয়েটলি এটাকে ডিলিট করে দিলেন বা ওপেনও করলেন না, কথা বুঝছেন তো? সেই জায়গায় যদি আপনি এটাকে আবার ফরওয়ার্ড করেন, তার মানে তো মেক করতেছেন আপনি। সো আপনি দুইটার জন্যই এখানে চার্জ হবেন। কাউন্ট ওয়ানে হয়ে যেতে পারেন আপনি, সেটা হচ্ছে মেকিং এর জন্য, কাউন্ট টুতে হইতে পারেন পজিশনের জন্য।
একটু যদি আমরা কুইকলি ব্রেকে যাব, তার আগে যদি আপনি এর পানিশমেন্ট সম্পর্কে কিছু বলেন, যে আসলে পানিশমেন্টটা কিরকম। আপনি বলেছেন যে যদি সামারি সেন্টেন্স হয় তাহলে 6 মান্থসের মতো হতে পারে, বাট ম্যাক্সিমাম কতটুকু হতে পারে? ম্যাক্সিমাম তো 10 ইয়ার যদি মেকিং হয়। এখানে আরোগুলো কতগুলো ম্যাটার আছে, আপনারা জেনে থাকবেন। এখানে যদি পর্নোগ্রাফিক ইমেজেস হয়, সেটা মানে কনসিকুয়েন্স তো আপনারা জানেন যে আরো অনেক বেশি। যদি চাইল্ড হয় তো অনেকগুলো ম্যাটার আসলে এখানে ইনভলভ। চাইল্ড হলে এবং পর্নোগ্রাফি ম্যাক্সিমাম 10 ইয়ার্স। আর এমনিতেই আপনার ইন জেনারেল যেটা, সেটা হচ্ছে আপনাকে সেন্টেন্সিং গাইডলাইন্স অনুযায়ী ম্যাক্সিমাম 3 ইয়ার্স আপনাকে ইমপ্রিজনমেন্ট দিতে পারে। এই ছাড়াও আরো অনেক ধরনের সেন্টেন্সেস আছে, কমিউনিটি হইতে পারে, ফাইন হইতে পারে। আপনি এমন নয় যে আপনাকে সেন্টেন্স বেসড অন দা লেভেল অফ দা অফেন্স, লেভেল অফ দা অফেন্স অনুযায়ী আপনাকে সাজা হতে পারে এবং আপ টু 10 ইয়ার্স হতে পারে, মানে ফাইনও হইতে পারে। বিষয়টা এমন নয় যে আপনাকে ওইটাই দিবে, শুধু তা নয়। জি জি জি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ল অ্যান্ড লিগ্যাল এইড। আমরা আবারও ফিরে আসছি বিরতির পরে। আপনারা দেখতে থাকুন, আমরা আলোচনা কন্টিনিউ করব আমাদের যে আলোচনা করছিলাম যে আনইনটেন্ডেড ক্রাইম, যেটা সেই আনইনটেন্ডেড ক্রাইম আমরা কিভাবে হয়, এর পানিশমেন্ট কি এবং এর প্রসিডিউরাল ব্যাপারগুলো দেখব। আসসালামু আলাইকুম। বিরতির পরে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠান থেকে। আপনারা দেখছিলেন ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠান, আইন বিষয়ক অনুষ্ঠান। এটি আপনারা দেখছেন এনটিভি ইউরোপ, স্কাই 780, ইউটিউব এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। আমরা আলোচনা করছিলাম আনইনটেনশনাল ক্রাইমস, এগুলো কি হতে পারে এবং এর কনসিকুয়েন্স কি। আপনার যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে, আপনারা যোগাযোগ করতে পারবেন স্টুডিওতে যে নাম্বারটি দেওয়া আছে, অথবা কেউ যদি কল করে কথা বলতে অস্বস্তি বোধ করেন তাহলে আমাদেরকে টেক্সট করতে পারবেন, টেক্সট ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম চেষ্টা করবে আপনাদের কোয়েরিজের উত্তর দিতে। জি সাব্বির ভাই, আপনার কাছে আসছি বিরতির পরে। একটা কল নিয়ে আসি। জি কলার, আসসালামু আলাইকুম। ভাই আমি সুমন, ওই লাস্ট উইকে ফোন করছিলাম। কলার, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি আমার নাম হাসান। হ্যালো জি কলার, জি শুনতে পাচ্ছেন কি? আমাকে কলারকে হারিয়ে ফেলেছি। আমরা যে আলোচনাটি করছিলাম সাব্বির ভাই, প্রসিডিউরাল বিষয়টা যদি আপনি বলেন যে এরকম যদি একটা ইনসিডেন্টে কেউ জড়িয়ে যায়, যেটা ব্যাপারে সে এক্সপেক্টেড ছিল না, বাট হঠাৎ করে তাকে হয়তো বা রাস্তায় অ্যারেস্ট করে ফেলেছে অথবা তার বিরুদ্ধে অ্যালিগেশনস আছে, তখন কি হবে? প্রসিডিউরাল বিষয়টা কি? সাধারণত রাস্তায় যদি পুলিশ আপনাদেরকে অ্যারেস্ট করে, ডেফিনেটলি যেটা হয় যে আপনাকে তারা পুলিশ অ্যারেস্ট করে আপনাকে নিয়ে যাবে। সিস্টেম হচ্ছে আপনাকে 24 আওয়ার্সের ভিতরে আপনাকে লয়ার দিবে, তারা ফ্রি, এবং আপনি সেখান থেকে হয়তো বা তারা যদি খুব সিরিয়াস না হয়। জি আমরা একটু কল নিয়ে আসি, সরি। জি কলার, আপনি আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্নটি করুন। জি প্রশ্নটা হচ্ছে যে আমি এখন এফএলআর এমএ আছি, আমি এখন সেট এম অ্যাপ্লিকেশনটা করব। ওটা লাস্ট উইকে আমি আপনার কোয়েশ্চেন করছিলাম। জি তো আমি জানতে চাইছি যে যদি কোনো কারণে সেট এম রিফিউজ হয়, তাহলে কি আমি এই যে পয়সা 3000 এর মতো যাবে, ওইটা কি তারা ফেরত দেবে, বা ওটা কিরকম মানে কি হবে? না, সেট এম ফেরত দিবে। আপনি এই মুহূর্তে আপনার ভিসা এক্সপায়ারি কবে? এন্ড অফ দিস ইয়ার। এন্ড অফ দিস ইয়ার। আপনি কবে সেট এমটা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন? নভেম্বরের মিডলে। নভেম্বরের মিডলে। আপনি কি ইসলাম ভাই বলছেন? জি জি ইসলাম ভাই, থ্যাংক ইউ আবারও কল করার জন্য। থ্যাংক ইউ। আপনি অনুষ্ঠানটি আমরা গত পর্বে চেষ্টা করেছিলাম উত্তর দিতে, আপনি আপনার দিতে, কিন্তু আপনি যেহেতু ফার্দার কোয়েরিজ আছে, সেটা হচ্ছে যে বেশ আকবর বিন সিদ্দিক আপনার কাছে আসবো। আপনি আর কোনো প্রশ্ন আছে? না ওইটাই। জি আপনি দেখতে থাকুন যে আপনি সেট এম অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, যে এটা রিফিউজ হলে টাকা ফেরত পাবেন কিনা। তো আমার উত্তরটি আমাদের উপস্থিত গেস্ট দিবেন। থ্যাংক ইউ। জি বলেন। জি প্রশ্নটা উনি আমাদের নিয়মিত দর্শক, উনি যে প্রশ্নটি করেছেন যে ডিসিশন হয়ে গেলে আসলে টাকা পাবে কিনা, এটা একটা কোশ্চেন। আর ওনার যে আমি যদি রিকল করে থাকি কারেক্টলি, সেটা হচ্ছে যে উনি বোধহয় একটু কনফিউজড আছেন যে ওয়েদার সে এলিজিবল কিনা সেট এম করতে। রাইট, উনি লাস্ট সেগমেন্ট। সেক্ষেত্রে আমাদের প্রথম ডিসক্লেমার যেটা থাকবে, ইসলাম ভাই আপনি দেখছেন, আপনি যে কোনো একজন ইমিগ্রেশন
অ্যাডভাইজারের কাছে গিয়ে সরাসরি কাগজগুলো দেখিয়ে আপনার যে কয়টা ভিসা আছে সেই কাগজগুলো দেখিয়ে তারপরে সেটেম অ্যাপ্লিকেশন করাটা আপনার জন্য খুব ভালো হবে। কারণ হচ্ছে আমরা যে আপনার শুধুমাত্র ইনফরমেশনের উপর বেসিস করে যে উত্তরগুলো দিব এটাকে লিগ্যাল অ্যাডভাইস ধরাটা একটু বোকামি হতে পারে, যেহেতু আমরা কোনো কাগজপত্র দেখিনি, আমরা শুধু আপনার কথার উপর ভিত্তি করে উত্তর দিচ্ছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের কমিউনিটিতে অনেক লয়ার আছে যারা ফ্রি লিগ্যাল সার্ভিসও দিয়ে থাকে। ইটস বেটার টু হ্যাভ সাম লিগ্যাল অ্যাডভাইস ডাইরেক্টলি। জি, বেস্ট অ্যাডভাইস। জি, থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। আর যতটুকু আমরা রিকল করতে পারি উনি সম্ভবত ফার্স্ট 2.5 ইয়ার্স উনি 10 ইয়ার্স রুটেই উনি গ্রান্ট পাইছেন এবং সেকেন্ড টাইমে উনি 5 ইয়ার্স রুটেই নিয়েছেন। সো উনি আসলে এখন সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন। জেনারেলি উনি আসলে 5 ইয়ার্স রুটে যেহেতু এখন মাত্র ইন করছেন, আসলে মূলত উনি আরও 1 মোর এক্সটেনশন লাগে ওনার। সো তারপরে উনি আসলে কোয়ালিফাই হন আর কি সেটেলমেন্টের জন্য বেসড অন দ্য ইনফরমেশন, রাইট। যাই হোক, উনি যদি এখন অ্যাপ্লাই করেন, যদি হোম অফিস মনে করেন যে না উনি আসলে সেটেলমেন্টের জন্য কোয়ালিফাই করেন না, আর অন দ্য টপ যে উনি বললেন যে ভিসা আসলে এন্ড অফ দ্য ইয়ার আসলে এক্সপায়ার হয়ে যাচ্ছে, হোম অফিস ইন প্র্যাকটিস আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে যদি ওইটি সেটেলমেন্টে যদি কোয়ালিফাই না করেন তাহলে ওনাকে আসলে অল্টারনেটিভ অপশন দেবেন। অল্টারনেটিভ অপশন যদি উনি 5 ইয়ার্স রুটে আরেকটা এক্সটেনশন পান, যদি কমপ্লায়েন্স মেইনটেইন হয়, দেন অফকোর্স তারা ওইটা অফার করতে পারে। বা ওনার বাচ্চা থাকলে বা আরও প্রাইভেট লাইফ যদি ওইরকম স্ট্রং এনাফ মনে করে কেস ওয়ার্কার, তাহলে ওনাকে 10 ইয়ার্স রুটের জন্য ওনাকে অল্টারনেটিভ আনাদার 30 মান্থস ওনাকে অফার করবে। সেই ক্ষেত্রে উনি আনাদার 30 মান্থসের জন্য যদি কোনো টপ আপ ফিস থাকে সেই ক্ষেত্রে ওনাকে, অফকোর্স সেটেলমেন্টের জন্য তো ওনার আইএসএস ফিস নাই, ওই ক্ষেত্রে তো ওনার আইএসএস ফিস ম্যাটার আছে। সো ওনাকে ওই অপশনটা দেবে টপ আপ ফিসটা পে করার জন্য। বা যদি উনি হেল্প উইথ ফিজের ম্যাটার আসে সেটা তো অফকোর্স ওই অনুযায়ী উনি অ্যাকশন নেবেন। বাট উনি যেটা বলতে চাচ্ছেন যে টাকা ফেরত পাবেন কিনা মূলত রিফিউজ হলে, আসলে যদি ডাইরেক্ট রিফিউজে করে যে না আপনি কোয়ালিফাই না, রিজেক্ট হলে টাকা ফেরত দেয়, রিফিউজ হলে টাকা আসলে ফেরত হয় না। মোস্টলি আপনি মাথা রাখবেন যখন আসলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়, ফিঙ্গারপ্রিন্টের ওই পয়েন্ট থেকে আসলে আপনার হোম অফিসের তখন ডিসক্রিপশন আপনাকে টাকা দেওয়া না দেওয়া, কারণ আপনার ফাইল যখন অ্যাসেস করে ফেলে তখন হোম অফিস আপনাকে আর টাকা রিফান্ড দিতে বাধ্য নয়। তবে আমরা যেটা বললাম যে যদি রিজেক্ট করে তাহলে মোস্ট লাইকলি যে টাকাটা ফেরত পাবে, যদি রিফিউজ করে টাকাটা ফেরত পাবে। আমি একটু অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসে অনেক সময় দেখেছি যে আপনি তো দেখা গেছে যে আগে ছিল 2400 এখন 2800 পে করতে হয়। সো সেই জায়গা থেকে আপনি যখন পে করেন ওরা অনেক সময় অ্যাডজাস্ট করতেও চায় না এই ফিসটাকে আপনাকে যে রিফান্ড করবে, কেননা আপনার 30 মান্থসের অ্যাপ্লিকেশনের জন্য সাধারণত 1258 নাকি ইফ আই নট রং, সো 1258 পাউন্ডের মতো লাগে, সেখানে আপনি পে করছেন 2800 মতো। অনেক সময় ওরা এইটাকে অ্যাডজাস্ট করতে চায় না। সো সেক্ষেত্রে আপনি ফাইন্যান্সিয়ালি একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যাবেন, অনেকগুলো ফিজ আপনার নষ্ট হতে পারে। সো ইটস বেটার আপনি নিয়ারেস্ট কোনো সলিসিটর ফার্মে গিয়ে আপনার কাগজপত্রগুলো নিয়ে তাদেরকে দেখালে আমি আশা করি তারা একটা বেটার অ্যাডভাইস দিবেন। থ্যাংক ইউ। সাব্বির ভাই, আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা কথা বলছিলাম যে প্রসিডিউরাল ওয়েতে পুলিশ যখন আপনাকে অ্যারেস্ট করছে তারপরে তো আপনার বিভিন্ন ইনভেস্টিগেশন করবে, এই লেন্থ অফ ইনভেস্টিগেশন বা প্রসিডিউরটা কি, সেক্ষেত্রে আমাকে আটকায় রাখবে কতক্ষণ, এটাকে যদি আপনি একটু বলেন প্লিজ। আসলে পুলিশ যখন কোনো কাউকে অ্যারেস্ট করে ইউকেতে, আপনি অ্যারেস্ট হওয়ার পরে পুলিশ স্টেশনে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেটা যদি নিয়ারেস্ট পুলিশ স্টেশনে না আপনার অ্যাভেলেবল স্পেস থাকে কাস্টডিতে, আপনাকে হয়তো দূরে কোনো কাস্টডিতে মাঝে মাঝে নিয়ে যায়। সো লন্ডনে মাঝে মাঝে আপনার অনেক সময় বিজি থাকার কারণে ডিফারেন্ট কাস্টডিতে নিয়ে যাওয়া হয়। সাধারণত পুলিশ আপনাকে 24 আওয়ার্স রাখতে পারে, সামটাইমস ইট কুড গো আপ টু 48 to 72 আওয়ার্স, ডিপেন্ড আপনার ক্রাইমটা আসলে কী। আপনারা জানেন যে এই দেশে আপনার 3ভাবে ক্রাইম ক্যাটাগরাইজ করা হয়। একটা যেটা ম্যাজিস্ট্রেট কোর্ট ডিল করে, একটা আপনার ক্রাউন কোর্ট ডিল করে, আইদার দে ক্যান ডু ইট, সামটাইমস আপিল কোর্ট যায়, ইউথ কোর্টে যায়। সো বিভিন্ন কোর্টে আপনার কেসেসগুলো যায় ডিপেন্ডিং অন দ্য সিরিয়াসনেস অফ দ্য কেস। সো যখন আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি তো ডেফিনেটলি ফ্রি লয়ার পাবেন সেখানে, আপনি ফ্রি সলিসিটর, ডিউটি সলিসিটর সেখানে থাকে, অনেক লিগ্যাল রিপ্রেজেন্টেটিভরা থাকে। তারা পুলিশ তাদেরকে আপনাকে ইনভাইট করে, তারা হয়তো বা আপনাকে অন টাইম 10 আওয়ার্স 12 আওয়ার্সের ভিতরে চলে আসে, কেউ আগে চলে আসে। তো সেখানে আপনি হয়তো বা আপনার যে কেস যেটা তারা আপনাকে দিবে পুলিশ স্টেশনে যে তোমার এই সমস্যা, সেখানে রেকর্ডেড ইন্টারভিউ হবে। আপনি আইদার নো কমেন্ট ইন্টারভিউ করতে পারেন, কমেন্ট ইন্টারভিউ করতে পারেন, রিটেন আপনি ইন্টারভিউ করতে পারেন। সো 3টা আপনার অপশন সেখানে থাকে। করার পরে আপনি যখন সেখান থেকে সব কিছু দিয়ে বের হয়ে আসলেন,
আসার পরে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হয়। নর্মালি আপনার একজন ডিটেকটিভ কনস্টেবল পুলিশ ইনভেস্টিগেশন করে, নট কনস্টেবল যারা আপনার ফিল্ডে কাজ করে তারা এটা ইনভেস্টিগেশন করে না। সো ডিসি লেভেলের কেউ ইনভেস্টিগেশন করে, এবং সামটাইমস যেটা হয় যে এদেশের একটা, আমি খুব দুঃখজনক হলেও সত্য যে এদেশের ইনভেস্টিগেশন এত সময় লেগে যায়। একটা সিম্পল কেস ধরুন আপনার একটা পরিবারে মারামারি হয়েছে, হাজব্যান্ড ওয়াইফ ক্লেম করে দিয়েছে, আপনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনার পায়ে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে, ট্যাগ লাগানোর পড়ার পরেও আপনার একটা ইনভেস্টিগেশন ক্লোজ হতে 1.5 বছর লেগে যায়, সিম্পল ইনভেস্টিগেশন। সো ডিপেন্ড করতেছে আপনার কতদিন তারা ইনভেস্টিগেশন লাগে এবং সিপিএসকে তারা কখন রিপোর্ট দেয়। সো সিপিএস দেন অবভিয়াসলি যখন দেখে যে হ্যাঁ রিপোর্ট পেয়েছি, তারা তখন কোর্টে তখন সেটা সাবমিট করে। যদি কোনো সিরিয়াসনেস হয় তখন তারা অবভিয়াসলি আপনাকে বেল দিবে না, সাথে সাথে আপনার ক্রাউন কোর্টে পাঠিয়ে আপনার বেল ক্যান্সেল করে দিয়ে আপনাকে প্রিজনে পাঠিয়ে দিবে। সো ইল বি ইন প্রিজন। লাইক ফর এক্সাম্পল আপনি যদি রেপের কোনো অ্যালিগেশন থাকে, সিরিয়াস রেপ এবং ফরেনজিক সেখানে থাকে, প্লাস যদি আপনার মার্ডার বা আপনার গ্রিভিয়াস কোনো বডিলি হার্ম আপনি করে থাকেন। সো এটা একটা অনেক বড় একটা টপিক, বাট অবভিয়াসলি আই এম সামারাইজিং ইট নাও ইন এ সেন্স যে আপনার কীভাবে অফেন্সটা আপনার হবে এবং কীভাবে সেই কাজগুলো আপনার ইনফ্যাক্ট প্রসেস হয়। থ্যাংক ইউ। সাবির ভাই, এই জিনিসটা যেখানে ইনভেস্টিগেশন চলাকালীন সময় আমি আপনার সাথে অ্যাড করতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে, যে যখন ইনভেস্টিগেশন একটা প্রাথমিক পর্যায়ে আপনি বেইল পান, তখন আপনাদেরকে আমি খুব রিকোয়েস্ট করছি আপনারা দেখবেন যে বেইল কন্ডিশন কি, বেইল কন্ডিশন মেনটেন করাটা আপনাদের জন্য অতীব জরুরি। অনেক সময় যদি এটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস হয় তাহলে রিস্ট্রেনিং অর্ডার দেয়। জি, যদি এই যে আমরা যে টপিকস আজকে কথা বলেছি যে আনইনটেনশনাল ক্রাইমের মধ্যে যেগুলো আছে, যে যদি চাইল্ড অ্যাবিউজ নিয়ে কোনো আসে, পর্নোগ্রাফিক কোনো কিছু আসে, ইনডিসেন্ট ফটোগ্রাফস অফ চাইল্ড যদি থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে অনেক সময় রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে যে আপনি কোনো চাইল্ডের শরণাপন্ন হবেন না, অথবা আপনি যে বাসায় থাকেন অথবা যেখানে বাচ্চা আছে সেখানে আপনি যেতে পারবেন না একা একই। সো এই যে কন্ডিশনসগুলো আপনাকে সবসময় মেনটেন করতে হবে, আদারওয়াইজ আরেকটা ক্রিমিনাল অফেন্সের আন্ডারে আপনি পড়বেন। যে এই যে পুলিশ বেইল কন্ডিশন যদি আপনি রক্ষা না করেন, তাহলে সেক্ষেত্রে ওই ইটসেলফের জন্য 5 বছর আপনার সাজা হয়ে যেতে পারে। রাইট, জি। সো এই জায়গাগুলো আপনারা খুব সতর্ক থাকবেন। আমরা কেউই চাই না একটা ক্রিমিনাল ম্যাটারের সাথে জড়িত হতে। আমি আসবো আমাদের আকবর বিন সিদ্দিক। আপনি যদি এক কথায় বলেন যে আমাদের এই যে টেকনোলজির যে ইউজফুলনেস, এই ইউজফুলনেসের জায়গা থেকে যে আমরা সতর্কতা নিয়ে কথা বলছি, সো এই জায়গায় আমাদের আর কি সতর্ক হতে হবে? একটা কল নিয়ে আসছি, তারপরে আপনি উত্তরটা দেবেন। জি দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি খুব সুন্দর। আমি লন্ডন থেকে কথা বলছি। আপনাদের অনুষ্ঠানটি মানে আমি খুবই উপভোগ করতেছি এবং খুব ভালো লাগছে। কমিউনিটির জন্য, আমাদের অনেকের জন্য উপকারী প্রোগ্রামটি। থ্যাংক ইউ। আমি সাব্বির ভাইয়ের পার্সোনাল নাম্বারটা চাইছিলাম, যদি আমি পার্সোনালি যোগাযোগ করি। জি, থ্যাংক ইউ। আপনি সুপ্রিয় দর্শক, আপনি সাব্বির ভাইয়ের নাম্বারটা চেয়েছেন। থ্যাংক ইউ। সাব্বির ভাইয়ের নাম্বারটা আমাদের যে টেক্সট ফোন, আমাদের যে টেক্সট ফোন নাম্বারটা আছে, ওখানে যদি আপনি টেক্সট করেন আমাদের টিম আপনাকে তার নাম্বারটা দিয়ে দিতে পারবে। আমি অন এয়ারে তার নাম্বারটা পাবলিশ করতে চাচ্ছি না, যেহেতু এটা তার জন্য একটা ডিফিকাল্ট সময় হতে পারে যে তার নাম্বারটা যদি পাবলিসাইজ হয়ে যায়। থ্যাংক ইউ ভাই, আপনি দেখতে থাকেন, শুনে খুব ভালো লাগলো। জি আকবর বিন সিদ্দিক, আমরা কথা বলছিলাম যে টেকনোলজির যে আমরা ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি, এখানে ডিমেরিটস গুলো সম্পর্কে যদি আপনি যে টপিক সেটা নিয়ে বলছেন, এবং জি ডিমেরিট যদি আপনি একটু বলেন। জি ডিমেরিট যদি বলি আপনাকে, আপনি যদি রিসেন্ট টাইমে আপনি দেখেন, আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে আনি যে টেলিগ্রাফে রিসেন্ট টাইমে মোস্ট প্রবাবলি 16th of সেপ্টেম্বর, যে আমাদের 3-4 দিন আগে টেলিগ্রাফে একটা রিপোর্ট আসছে, আমাদের কমিউনিটির ব্রিটিশ বাংলাদেশি একজন প্র্যাকটিসিং ব্যারিস্টার, উনি এআই ইউজ করে, যে টেকনোলজি ইউজ করে, চ্যাটজিপিটি যেটা ইউজ করে, উনি একটা কেস অথরিটি ইউজ করছেন যেটার আসলে এক্সিস্টেন্স নাই, এবং ওখানে আপিল রাইট দেওয়া হয়েছে। পরবর্তীতে সাবসিকুয়েন্ট হিয়ারিংয়ে উনি এটা এস্টাবলিশ করতে পারেন নাই ওই কেসটা। জাজ এক পর্যায়ে সেটা দেখা গেল যে উনি ওটাতেই খুব ফোকাস করছেন যে না এই কেসটা আছে, আসলে দিন শেষে উনি এটা প্রুভ করতে পারেন নাই। এতে করে দিন শেষে যেটা হলো যে জাজ এখানে আইডেন্টিফাই করে দেখলেন যে আসলে ওনার অনেস্টি ইন্টিগ্রিটি কোয়েশ্চেনেবল। সো এখানে খুব খারাপ লাগে যে বাইটা আমাদেরই কমিউনিটির একজন,
সো এইভাবে টেলিগ্রাফ সহ অন্যান্য প্রথম সারির সকল মিডিয়ায় কিন্তু এটা ফলো করে প্রকাশ করছেন। এতে করে কি দাঁড়াচ্ছে, এখন শুধু যে উনি এটা এই প্রযুক্তি ChatGPT ইউজ উনি একা তা নন, অনেক কমিউনিটির মানুষও ইউজ হচ্ছে, কিন্তু ChatGPT তো এখন একটা মোস্ট কমন ইউজড প্রোডাক্ট হয়ে গেছে। এটা তো হোম অফিসও ডিক্লেয়ার করে ইউজ করতেছে না, বাট আপনি তো এখানে লিগ্যাল ম্যাটারে সেখানে আপনি এভাবে ইউজ করতে পারেন না। একটা কেস অথরিটি আপনি ইউজ করবেন, সেটা রিলেভেন্সি কি, এটার মাধ্যমে আপনি একটা রিমেডি নিচ্ছেন কোর্টের কাছে, কারণ আপনাকে তো আপিল পারমিশন দেওয়া হয়েছে ওই বেসড অন দ্যাট কেস। সো এখানে এখন শুধুমাত্র যে কোর্ট ওখানে ওনার ওই ইন্টিগ্রিটিটাকে কনসিডারেশন তা নয়, তা কোর্ট যখন তার হিস্ট্রিটা দেখলো, দেখা যাচ্ছে যে উনি ইন জানুয়ারি সেম ইয়ারেই ওনার বিরুদ্ধে আরেকটা মিসকন্ডাক্টের অভিযোগ আছে। সো ওইটা সহ দুইটাই আপনার কোর্ট এখন বিএসবিকে বার স্ট্যান্ডার্ড বোর্ড ওখানে কিন্তু রেফার করে দিয়েছে। এটা আসলে ওভারঅল খুব খারাপ লাগে, এটা আমাদের কমিউনিটির ভাই, কিন্তু আসলে তো যে টেলিগ্রাফের মতো একটা মিডিয়াতে যখন আসে, এটা আমাদের কমিউনিটির জন্য কত বড় একটা যে খারাপ নিউজ, এটা আপনাকে আমি মানে ভাষা প্রকাশ করার মতো না। অন্যান্য মানুষগুলো এখন কি মনে করবেন, যে মনে করেন যে আমাদের কমিউনিটি যারা আছেন প্র্যাকটিসিং ব্যারিস্টাররা, এরা মনে হয় এই ধরনের আপনার ডিজনেস্ট কাজগুলাই করেন, এই ধরনের মিসকন্ডাক্টগুলাই করেন, যেহেতু ওনার এক্সাম্পল হিসেবে বললাম একটা নয় একাধিক অভিযোগ হওয়ার কারণে। এই জায়গাটা আপনাকে একটু পোস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আপনি টেকনোলজির ডিমেরিটসটা যেখান থেকে শুরু করেছেন। এখানে আমাদের আজকের টপিকস যেটা, যে টেকনোলজি ইউজ করে আমরা অনেক জায়গায় সাফারার হচ্ছি। হ্যাঁ, আপনি একটা গুড ইনসিডেন্ট নিয়েছেন, রিসেন্ট একটা ইনসিডেন্ট যেটা খুব ফলাও করে বিভিন্ন মেইনস্ট্রিম টেলিগ্রাফ সহ অনেক নিউজ পেপারে। এখানে আমার কথাটা হচ্ছে যে এই জায়গাটায় আমাদের সতর্কতার অবলম্বনটা কি করা উচিত? অফকোর্স অ্যাজ আই সেড যে ChatGPT আমিও ইউজ করি না, সেটা ইউজ ChatGPT ইয়াও ইউজ করতেছে, আপনার হোম অফিস ইউজ করতেছে, গভর্নমেন্ট অফিস ইউজ করতেছে। এটা একটা রিকগনাইজড টুলস হয়েছে এখন। সো সেই জায়গা থেকে এই যে আমাদের ডিমেরিটসটার জন্য আমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন? আপনি ব্যবহার করেন, বা সেটা তো অফকোর্স আপনাকে, এটা আপনার ডিউটি, সেটা ইভেন ওই আপনি যদি ওই জাজমেন্টটা পড়েন, ওখানেও সেটা ইন্ডিকেশন দেওয়া আছে যে আপনি এখানে আপনার ডিউটি, যে আপনি শুধুমাত্র বেসড অন যে ChatGPT উপর রিলাই করে এটা করবেন, আপনার ডিউটি যে কেস আপনি যেটা রিলাই করতেছেন ইনফরমেশনটা কারেক্ট আছে কিনা। এখন আপনি হয়তো উনি খারাপ লাগে যে উনি ইয়ে হয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে দেখা যাচ্ছে কোর্ট আরেকটা বিষয় উনি আইডেন্টিফাই করছেন যে না, উনি এর আগেও অন্য মিসকন্ডাক্টের অভিযোগ কিন্তু আছেন। তাহলে এটা ঠিক আছে, আপনি যেটা বলেছেন যে আমাদের সতর্কতা, আমাদের লিগ্যাল প্রফেশনালিজম মেনটেন করার জন্য আমাদের সতর্ক হওয়া প্রয়োজন, এবং আমরা সেটা হব। সেটা অফকোর্স ইট ইজ ভেরি স্যাড ইনসিডেন্ট। যে স্যাড হলো আপনি শুধুমাত্র ChatGPT কে ব্লেম দিয়ে কোনো মতে রেমেডি নেওয়ার কোনো সুযোগ নেই, অফকোর্স নট, কারণ এটা আপনার ডিউটি। সেখানে কোনো আপনি সাবমিট করার আগে সেটাকে যদি কেস ল রেফার করেন, অথরিটি রেফার করেন, অফকোর্স এটা আপনি সেটা দেখে নেওয়া, এটা আপনার দায়িত্ব। তো আচ্ছা, আপনি তো ইটস ফাইন, বাট ইফ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত আমি আরেকটু অ্যাড করি। আপনি যেটা বললেন যে এখানে আপনি দেখাতে চাচ্ছেন সেখানে লয়ারের কি করার আছে, তাহলে আমি ক্লায়েন্ট কেন তাহলে লয়ারের কাছে আসবে আমাকে বলেন? সে তো নিজেই ChatGPT থেকে ওই কেসটা নিয়ে এসে নিজেই সাবমিট করতে পারে। তাহলে লয়ারের কাজটা তো হচ্ছে সেই তার ওন মেরিটস থেকে বেসড অন দ্য কেসের উপর সে সাবমিশন প্রিপেয়ার করবে, নট ফ্রম দ্য ChatGPT। সো আমরা যদি ইফ উই সাম আপ, যে আমাদের টেকনোলজির ক্ষেত্রে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। জি সাবির ভাই, আপনার কাছে আসবো। আমাদের যদি এই টপিকসটাকে র্যাপ আপ করার আগে আমি বলছিলাম এক কথায় যদি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই সকল যে আমাদের যে আলোচনা আজকে মূল টপিকস, যে ইনডিসেন্ট ফটোগ্রাফস, ভিডিওস অর এনিথিং আপনি যদি রিসিভ করেন, সেক্ষেত্রে স্ট্রেট অ্যাওয়ে আপনার কি করা উচিত? স্টেটের কাজ হচ্ছে, যদি মনে করেন ইটস ভেরি সামথিং সিরিয়াস, রিপোর্ট ইট স্ট্রেট ওয়ে, যে রিপোর্ট করেন যে আমরা এরকম জায়গা থেকে আমার কাছে আসে। নেভার সেভ ইট, নেভার কিপ ইট, নেভার শেয়ার ইট। এরা আপনার জীবনকে একদম হ্যারাস করে দিতে পারে। সবচেয়ে বড় সমস্যা জানেন কোথায় হয়? আমরা যারা পরিবার নিয়ে দেশে বসবাস করি, ধরেন আমি যদি একটা মেসেজ এরকমভাবে ফরওয়ার্ড করে দিই, আমার অ্যাটলিস্ট যেই উজ্জ্বল যেই মুখটা, সেটা আমার পরিবারের কাছে সবার আগে নষ্ট হয়ে যাবে। কেউ কিন্তু কখনো দেখতে চাবে না আসলে আমি ইন্টেনশনালি করেছি না আনইন্টেনশনালি করেছি। সো আমাকে সেভ করার জন্য ডু নট কিপ ইট, ডু নট সেভ ইট, ডু নট ফরওয়ার্ড ইট, ডিলিট ইট অ্যান্ড রিপোর্ট ইট। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সাবির ভাই। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, আকবর বিন সিদ্দিক, আপনি যদি আমাদেরকে একটু বলেন, আমরা আজকে সাবির ভাই খুব সুন্দর করে বলেছে যে এক্ষেত্রে আমাদেরকে স্টপ করতে হবে, ওখানেই স্টপ।
টেকনোলজির সুবিধা অসুবিধা সম্পর্কে আপনি বলেছেন। আপনাকে আরেকটা বিষয় আমি জিজ্ঞাসা করতে চাই, যেটা আমাদের রিলেভেন্ট টপিকস থাকে সবসময়, যে ডোমেস্টিক ভায়োলেন্সের আমরা জাস্ট একটু টাচ করতে চাই। ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে যদি কেউ ভিকটিম হয়, সেক্ষেত্রে তাদের স্ট্রেট ফরওয়ার্ড কী করতে হবে, আপনি যদি 1 মিনিটের মধ্যে বলেন। ওয়েল, ফার্স্ট অফ অল যদি ভিকটিম হন, অফকোর্স আপনি পুলিশকে রিপোর্ট করবেন, যেহেতু আপনি ভিকটিম। সো পুলিশ আপনাকে এক ধরনের রেমিডি দিবে, আপনি পারপেট্রেটরকে বেল কন্ডিশন দিতে পারে যাতে করে আপনার সাথে রিপিটেডলি কোনো অ্যাবিউজিভ আচরণ না করতে পারে, বা বেল কন্ডিশন দিয়ে ওনাকে রেস্ট্রিকশন দেওয়া হবে যাতে ওই প্রপার্টিতে আপনার যাতে করে অ্যাক্সেস না নিতে পারে বা কোনো ধরনের কন্ট্যাক্ট আপনার সাথে না করতে পারে। মানে আপনি যেই টাইপের অ্যাবিউজ হচ্ছেন বা ওইটা অনুযায়ী যেই ধরনের রেমিডি আপনাকে দরকার, ফার্স্ট অফ অল আপনাকে দেবে পুলিশ। এই ছাড়াও আপনি যদি মনে করেন ওখানে গুড অ্যানাফ নয়, স্টিল সে করতেছে, সেটা তো আপনি ব্রিজ করলে সেটা তো কোর্টকে পুলিশকে জানাবে। অন দ্য টপ আপনি নন মলেস্টেশন অর্ডার নিতে পারেন। তার কাছ থেকে যে আপনি হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন বা পারপেট্রেটরের কাছ থেকে, সেটার জন্য আপনি নন মলেস্টেশন অর্ডার নিতে পারেন ফ্যামিলি কোর্টের মাধ্যমে। জি, থ্যাংক ইউ সাব্বির ভাই, অনেক কষ্ট করে এসেছেন অনুষ্ঠানে। থ্যাংক ইউ আকবর বিন সিদ্দিক। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে 1 ঘন্টার অনুষ্ঠান শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা দেখছিলেন ল অ্যান্ড লিগ্যাল এইড। আমরা আবারও ফিরে আসবো 2 সপ্তাহ পরে শুক্রবারে সন্ধ্যা 8টা থেকে 9টা অন্য কোনো বিষয় নিয়ে, এবং আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। দেখা হবে 2 সপ্তাহ পরে। আসসালামু আলাইকুম। আসসালাম।